চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত, কারণ গ্রীষ্মকালীন এই ফলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির প্রধান উৎস। চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ জমি বিভিন্ন ধরনের আমের গাছে ভরপুর। গ্রীষ্মকালে চারিদিকে শুধু পাকা আমের সুগন্ধে মৌ মৌ করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ করার উপযুক্ত সময়। ছোট্ট এই জেলার প্রাকৃতিক পরিবেশ সবারই নজর কাড়ে। এই জেলায় অসংখ্য পর্যটনের স্পট আছে, যার মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহর, কানসাট আমের বাজার, সোনা মসজিদ স্থলবন্দর, আলপনা গ্রাম, বাবুডাইং, নাচল রাজবাড়ি, ইলামিত্রের মঠ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, তোহাখানা কমপ্লেক্স, 3 গম্বুজ মসজিদ, দারাসবাড়ি মসজিদ। রয়েছে ঐতিহ্যবাহী খাবার চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি। ও হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনে খুব মজা পাবেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানুষের মুখের ভাষা। চলুন ঘুরে দেখি চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান ও উপভোগ করি চাঁপাইনবাবগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সফর সঙ্গী। সফর সঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের ওপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকের প্রামাণ্যচিত্রটি চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান নিয়ে নির্মিত। এই ভিডিওতে দেখবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সৌন্দর্য ও ইতিহাস। জানাবো কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কত টাকা খরচ পড়বে। আরও জানাবো চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণে কি কি সমস্যায় পড়বেন। সাথে থাকছে সহজ এবং সুন্দরভাবে ভ্রমণের কিছু টিপস। এই ভিডিও সম্পূর্ণ দেখলে নতুন কিছু শিখতে পারবেন। আর এইরকম তথ্যবহুল ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ, আবার কখনো চাঁপাই বলেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। 1947 সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। 1984 সালে এটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও থাকে। এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয়, যার ফলে একে আমের রাজধানীও বলা হয়। এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু, যার কারণে একে আমের শহরও বলা হয়। চাঁপাইনবাবগঞ্জ নামটি সম্প্রতিকালের। জেলাবাসীর দাবির মুখে 2001 সালের 1 আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চলে ছিল মুর্শিদাবাদের নবাবদের বিরান ভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রমিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন, যে জন্য এই স্থানের নাম রাখা হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাবাই নামে এক সুন্দরী বাইজি বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার নাম অনুসারে এই জায়গার নাম হয় চাঁপাই। এই অঞ্চলে রাজা লক্ষিন্দরের বাসভূমি। লক্ষিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই চাঁপাই। চাঁপাইনবাবগঞ্জ নামকরণের এ ধরনের মতবাদ কিন্তু প্রচলিত রয়েছে। চলুন চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় কয়েকটি স্থান ঘুরে দেখি। সহায়ক আবহাওয়া ও উর্বর মাটির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হয় সুস্বাদু ফল আমের। বিশেষত রাজশাহী বিভাগের নামটি সবচেয়ে বেশি জড়িয়ে আছে সুমিষ্ট এই ফলটির সঙ্গে। তবে আরও স্পষ্ট করে বলতে গেলে দেশ জুড়ে আমের সর্ববৃহৎ যোগানদাতা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই জেলারই কানসাট নামের ইউনিয়নটিতে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার। তাই আমের মৌসুমে ভ্রমণ করার জন্য এই কানসাট সবচেয়ে উৎকৃষ্ট গন্তব্য। আগে এই অঞ্চলটির নাম ছিল কংসহট্ট। ইতিহাসবিদদের মতে এই কংসহট্ট কালের বিবর্তনে বদলে বর্তমান কানসাট নাম পেয়েছে।
দেশের সর্ববৃহৎ আমের বাজারটি বসে এই কানসাটে। শুধু বাংলাদেশের বৃহত্তম বাজারই নয়, কানসাট গোটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার। ছোট বড় মাঝারি সব মিলিয়ে এখানকার প্রায় 250 আড়তে দিনভর চলে আমের বেচাকেনা। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আড়তদাররা আম কিনতে এখানে চলে আসেন। প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই হাট। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের অন্যত্র অনেকগুলো আমের হাট থাকলেও পাইকারি বাজারের জন্য কানসাট সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ। আমের ভরা মৌসুমে প্রতিদিন 100-এরও বেশি ট্রাক এখান থেকে আম ভর্তি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যান। শুধু এই কানসাটেই প্রতিদিন গড়ে প্রায় 4 কোটি টাকার আম বেচা কেনা হয়। বাজারের সবচেয়ে কাছাকাছি রয়েছে কানসাটের রাজবাড়ি। অবশ্য বাড়ির জৌলুস এখন আর আগের মতো নেই। যত্নের অভাবে স্থাপনার অধিকাংশ জায়গা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে স্থাপনাটি নির্মিত হয়েছিল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালির দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত। এর বাইরের দিকে সোনালী রং আর আস্তর ছিল। সূর্যের আলো পড়লে সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ের আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরো বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত, আর গৌড়নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরো। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভিতরে ও বাহিরে পাথর দিয়ে ঢাকা। তবে ভিতরের দেওয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহু ভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেওয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলে ধারণা করা হয়। তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না, এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি করে একটি কক্ষ। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথরের খোদাইয়ের কাজ বেশি। মসজিদের সম্মুখ ভাগ, বুরুজ সমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকড়, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। ফ্যাসাদগুলোতে 2 সারিতে প্যানেলের কাজ রয়েছে। নিচেরগুলো উপরের প্যানেলের চাইতে একটু বড়। দরজাগুলোর মাঝের অংশে এই প্যানেলগুলো অবস্থিত। দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ। খিলানগুলো পাথরের খোদাই এবং অলঙ্করণযুক্ত। 2টি খিলানের মধ্যভাগে পাথরের অলঙ্করণ রয়েছে। মাঝের দরজাটির উপর একটি শিলালিপি পাওয়া যায়। ক্রেইটন ও ক্যালিংহামের বর্ণনা থেকে জানা যায় একসময় বাইরের দিকে পুরো মসজিদটির উপরে সোনালী রঙের আস্তরণ ছিল, মতান্তরে কেবল গম্বুজগুলির উপর। এই সোনার আস্তর থাকার কারণে এই মসজিদের নাম সোনা মসজিদ। সোনা মসজিদ স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থলবন্দর।
যা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। এই স্থলবন্দর দিয়ে সারা বছরই ফল, কয়লা, পাথর, মশলা ও কৃষি পণ্য প্রভৃতি আমদানি হয়। এতে করে বন্দর অঞ্চলে গড়ে উঠেছে স্থানীয় বাজার। এই বাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থানও সবসময় রমরমা থাকে। এই স্থলবন্দরকে কেন্দ্র করে অনেক লোকজনের সমাবেশ ঘটায় ব্যবসা বাণিজ্যের সকল সেক্টরে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। ব্যবসা বাণিজ্য পরিচালনায় কেন্দ্র হিসেবে স্থানীয়ভাবে কিছু হাট বাজারও রয়েছে। বর্তমানে এই স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। মুঘল তাহাখানা। মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা এটি একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তাহাখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি তৈরি করেছিলেন। সময় সময় শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহাখানা নির্মাণ করেন। তোহাখানা কমপ্লেক্সের ভেতরে নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তোহাখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট দিয়ে নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে দেখলে অবশ্য দ্বিতল অবয়ব প্রকাশ পায়। এর ছাদ এবং দেওয়ালগুলো কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি। মসজিদ ও তোহাখানা উভয়ের দাফে উল বালাহ নামক জলাশয়ের পাশে অবস্থিত। মূলত প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরো 2টি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটস্থটি হলো 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হলো বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। ঘরগুলি থেকে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ভবনের পশ্চিমে একটি হাম্মাম বা গোসলখানা রয়েছে। প্রাসাদের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে। এর পিছনে রয়েছে একটি খোলা ঘর যা অষ্টভুজাকার একটি দুর্গের সাথে সংযুক্ত। আলপনা গ্রাম আবহমান কাল ধরে বাঙালির উৎসবকে রাঙিয়ে তুলেছে বিভিন্ন কারুকাজময় আলপনা। বর্তমান সময়েও 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপনেও আলপনা আঁকা হচ্ছে। আমাদের উৎসব পার্বণ বা বিভিন্ন দিবসে আলপনার ব্যবহার থাকলেও এর নামে কোনো গ্রামের নামকরণ হতে পারে তা একটু অবিশ্বাস্য বিষয়। তবে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের টিকইল গ্রাম কিন্তু এখন আলপনা গ্রাম নামে পরিচিত। এই গ্রামের দেওয়ালে দেওয়ালে রঙের খেলা, ঘরে ঘরে ক্যানভাস, আর এই ক্যানভাসই চাঁপাইনবাবগঞ্জের এই অজপড়া গাঁয়ের গৌরব। জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের গ্রাম টিকইল। এই গ্রামের অর্ধশতাধিক বাড়ির দেয়ালে আলপনার শোভা। বাহিরের দেওয়াল থেকে শুরু করে ভেতরের দেওয়াল, বৈঠকখানা, বারান্দা, এমনকি রান্নাঘর যেখানে সেখানেই রয়েছে রঙের ছোঁয়া। বিভিন্ন উৎসবকে ঘিরে আঁকা এইসব আলপনা যা দেয়ালে থেকে যায় সারা বছর। রং নষ্ট হলে আবার দেওয়া হয় নতুন তুলির আঁচড়। আর এসব আলপনা দেখতে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক পর্যটক। তবে এসব আলপনা কোনো শিল্পীর আঁকা নয়, বাড়ির গৃহিণীদের হাতের তুলিতেই এমন শিল্পকর্মের সৃষ্টি। বংশ পরম্পরায় সৌন্দর্য বর্ধন ও দেবতার সন্তুষ্টি ও আশীর্বাদ কামনায় এই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন টিকইল গ্রামের নারীরা।
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসে খুব সহজেই যাওয়া যায়। ঢাকার শ্যামলী, কল্যাণপুর, আবদুল্লাহপুর বিভিন্ন স্থান থেকে হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেল সহ বিভিন্ন বাস যোগে চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেন। ভাড়া 830 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। একটা সহজ রোড ম্যাপে চাঁপাইনবাবগঞ্জের সবগুলো স্পট কম খরচে কিভাবে ঘোরা যায় সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঢাকা থেকে যে কোনো বাসে করে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে নামবেন সকালে। চাঁপাইনবাবগঞ্জ বাস থেকে নেমে সরাসরি সিএনজি করে চলে যাবেন কানসাট আমবাজারে। ভাড়া পড়বে 60 টাকা। কানসাট আমবাজার ঘোরার জন্য 2 ঘন্টা যথেষ্ট টাইম। 2 ঘন্টা পর কানসাট আমবাজার থেকে একটি সিএনজি নিয়ে চলে যাবেন ছোট সোনা মসজিদ। ভাড়া 40 টাকা। ছোট সোনা মসজিদে ঘন্টাখানিক ঘোরাঘুরির পরে চলে যাবেন তোহাখানাতে। সোনা মসজিদ স্থলবন্দর, তোহাখানা সব একই জায়গাতে। এই জায়গাগুলো ঘুরে সেখান থেকে সরাসরি চলে যাবেন শহরে রাত্রি যাপন করবেন। পরের দিন সকালে যাবেন আলপনা গ্রামে। মহানন্দা বাস স্ট্যান্ড থেকে বাসে করে যেতে পারবেন নিজামপুর মোড়। ভাড়া 50 টাকা। নিজামপুর মোড় থেকে ভ্যানে করে যেতে পারবেন হাটবাকল। ভাড়া 10 টাকা। হাটবাকল থেকে আলপনা গ্রামের ভাড়া মাত্র 5 টাকা। এভাবে প্ল্যান করে যদি আপনি ঘুরতে পারেন তাহলে চাঁপাইনবাবগঞ্জের প্রায় সবগুলো স্পটই 2 দিনে শেষ করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর তীরে অবস্থিত, তাই মাছ খুব সহজে পাওয়া যায়। মাছে ভাতে বাঙালির আর কি লাগে মাছ পেলে। মাছ ছাড়াও সব ধরনের মাংস ও সবজি পাবেন স্থানীয় খাবার হোটেলে। চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি যুগ যুগ ধরে মানুষের পছন্দের খাবারের তালিকায় জায়গা করে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী বিভাগে এই রুটির কদর রয়েছে অনেক আগে থেকে। চাঁপাইনবাবগঞ্জের গ্রামগঞ্জে, বাড়িতে, রাস্তার মোড়ে মোড়ে কালাই রুটি দেখা দিলে বিশেষ করে শীতকালে এর কদর একটু বেশি বাড়ে। আগে শহর থেকে লোকজন গ্রামে কালাই রুটি খেতে যেতেন, কিন্তু বর্তমানে শহরেও বাণিজ্যিকভাবে বানানো হচ্ছে কালাই রুটি। স্বাস্থ্যসম্মত ও রুচিশীল হওয়ায় দেশি বিদেশিদেরও এখন পছন্দের খাবার এই রুটি। চাঁপাইনবাবগঞ্জের শহরগুলোতে আগে এই রুটি বিক্রি হলেও এখন গ্রামেও বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। অনেকে কালাই রুটি বিক্রি করে মাসে আয় করছে লাখ লাখ টাকা। এখন ছোট বড় মিলে চাঁপাইনবাবগঞ্জে 2 শতাধিক কালাই রুটির দোকান গড়ে উঠেছে। বিকেল হলেই মানুষ ছুটে আসেন পছন্দের কালাই রুটি খেতে। এসব দোকানে কালাই রুটির সঙ্গে থাকে বেগুন ভর্তা, মরিচ ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস সহ মুখরোচক আরও অনেক উপকরণ। আপনি চাপায় আসলে এর স্বাদ নিতে একদম ভুল করবেন না। চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো দেখতে আসলে রাত্রি যাপন করার দরকার হবে। তাই চাঁপাইনবাবগঞ্জ শহর ও তার আশেপাশের বেশ কিছু আবাসিক হোটেলের ঠিকানা দিয়ে রাখলাম। স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিলাম। এই হোটেলগুলোতে 500 টাকা থেকে 1000 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। তবে হোটেল ভাড়া নির্দিষ্ট থাকে না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। হোটেল স্কাই ভিউ ইন, বড় ইদারা বাজার মোড়, চাঁপাইনবাবগঞ্জ। হোটেল নাজমা আবাসিক, কানসাট বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। হোটেল রংধনু আবাসিক, লাখেরাজপাড়া, মহানন্দা বাস স্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ। নবাবগঞ্জ বোর্ডিং আবাসিক, হাসপাতাল রোড, চাঁপাইনবাবগঞ্জ। হোটেল স্বপ্নপুরী আবাসিক, আরামবাগ মোড়, বিশ্ব রোড। চাঁপাইনবাবগঞ্জের সকল দর্শনীয় স্থান পরিদর্শন করতে করতে একটা কথা সবসময় মাথায় রাখবেন, পরিবেশ আমার আপনার সবার আশ্রয়দাতা। পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব। পরিবেশ সুন্দর, তাই পরিবেশের প্রেমে পড়েই ঘুরতে যাই। পরিবেশ নষ্ট হলে এই সব জায়গা আর আমাদের কাছে ভালো লাগবে না। ঘুরতে গিয়ে আমরা এমন কোনো কাজ করব না যাতে পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি হয়। মাথায় রাখবেন, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের সব জেলাগুলো খুব গরম। বিশেষ করে আমের সিজনে মারাত্মক গরম থাকে। আপনি হয়তো ভাবছেন গরম মানে একটু বেশি, এই আর কি। না বস, এই গরম সেই গরম না, গায়ের চামড়া পুড়ে যাওয়া গরম। আমার পুড়ে যাওয়ার চিহ্ন এখনো বহন করছি, শরীরে স্পট হয়ে গেছে। এ সময় উত্তরবঙ্গের যে কোনো জেলা ঘুরতে গেলে বিষয়টি মনে রাখবেন। চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণের সময় এই টিপসগুলো মনে রাখতে পারেন। গরমের সময় ভ্রমণ করলে রাত্রি যাপনের জন্য পারলে এসি রুম বুকিং করবেন। আমের সময় প্রচুর গরম পাবেন। সারাদিন গরমে ভ্রমণে খুব কষ্ট হবে, এমনকি গা পুড়ে যেতেও পারে। আবার যদি রাতে ঘুম না হয় তাহলে পরের দিন ঘোরা তো দূরের কথা, সুস্থ থাকতেই পারবেন না। শীতকালে ভ্রমণে গেলে ভারী শীতের কাপড় নেবেন, কারণ সেখানে প্রচুর শীত পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণে গেলে স্থানীয় লোকদের সাথে মিশবেন, কথা বলবেন, অনেক মজা পাবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা অনেক শ্রুতিমধুর। অবশ্যই কালাই রুটি খাবেন, এটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। অবশ্যই বাগান থেকে নিজে আম পেড়ে খাবেন, পরিবারের জন্য কিছু আম কিনে আনবেন। বন্ধুরা, কেমন লেগেছে চাঁপাইনবাবগঞ্জের সকল পর্যটন স্পটগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।